বলেছিলেন যে আইএসএফ এর কোনো এক নেতা সৌদি আরব থেকে সেখান থেকে টাকা কালেকশন করেছেন, সেই টাকা ভাঙড়ে বেশ কয়েকজনকে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটা পঞ্চায়েত 3 লক্ষ টাকা করে দিয়েছে এবং সেটা ভোট যদি মানুষ কেনার জন্য অশান্তি পাকানোর জন্য সবকিছু বলতে এখন তিনি ভাঙড়ে আইএসএফটা করছে এবং এরকম মন্তব্য করেছিলেন কেন? দেখুন, বোমাগুলির বিষয়ে যেটা আমি বলেছি, আমরা সূত্র মারফত এই খবরটা পাই এবং তার সবথেকে বড় প্রমাণ হলো যে পোলেরহাট থানা এলাকায় আমরা যখন রাত্রে এফআইআর করতে গিয়েছিলাম, ফেরার পথে আমার গাড়ির উপরে বোমিং হলো, গুলি চালানো হলো। তার 24 ঘন্টা না কাটতে ভোগালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মামুনিয়া গ্রামে, সেখানে আরিফুল্লাহ নামে একজন আইএসএফ এর নেতা, তার বাড়ি থেকে 3 গ্রাম বোমা এবং একটা বন্দুক উদ্ধার হলো। স্বাভাবিক কারণে সূত্র মারফত যে খবরটা আমরা পেয়েছিলাম তার অনেকটা প্রমাণিত। দ্বিতীয় বিষয় হলো যে আমরা এও সূত্র মারফত খবর পাই যে সৌদি আরবে কোনো একজন নেতা চলে যায়, সেখানে পয়সা কালেকশন করে এখানে এসে আইএসএফ এর যারা ক্রিমিনাল আছে তাদেরকে বাটোয়ারা করে দেওয়া হয়। এই খবরগুলো আমরা পেয়েছি। ইতিমধ্যে আমি প্রশাসনকে বলেছি, আমি কলকাতা পুলিশ কমিশনার মহাশয়কে আমি ইতিমধ্যে বলেছি যে আমাদের কোনো রং নেই, যে তৃণমূল, কে বিজেপি, কে আইএসএফ, কে সিপিএম, তা বড় কথা নয়। ওটা ভাঙড় জুড়ে চিহ্নিত তল্লাশি এবং যদি কোথাও অস্ত্র থাকে সেই অস্ত্র উদ্ধার করা হবে। যেভাবে আদিপুল্লার বাড়ি থেকে এই অস্ত্র উদ্ধার হয়েছে, কলকাতা পুলিশ কমিশনার সহ কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাই। একইভাবে ভাঙড়ের মাঝেরাই, হিমচিড়িয়া, চন্দিরহাট, এই এলাকা এবং চকমরিচা গ্রাম প্রচুর অস্ত্র লুকানো আছে, প্রচুর বোমা আছে। যে বোমাগুলো বাড়িতে নেই, বাগানে লুকিয়ে রেখেছে, কেউ মাঠে লুকিয়ে রেখেছে, এই ধরনের খবরগুলো আইএসএফ এর ছেলেরা আমাদের বলছে। আমরা সেই কারণে বলছি, কোনো রং না দেখে, কোনো ঢং না দেখে কলকাতা পুলিশ এগুলোকে একদম তদন্ত করুক এবং স্ক্রুটিনি করুক, সেগুলোকে খুঁজে বের করা হোক। আমরা ভাঙড়ে শান্তিপূর্ণ নির্বাচন চাই, আমরা ভাঙড়ে অশান্তি চাই না, আমরা ভাঙড়ে রক্ত ঘোরাতে চাই না। এটাই হচ্ছে আমাদের সব। তাহলে কি কলকাতা পুলিশ কোনো সক্রিয়ভাবে সেভাবে কাজ করছে না? এটা আমি বলবো না। সক্রিয়ভাবে যদি এরা কাজ করতো তাহলে আজকের আরিফুল্লাহর বাড়ি থেকে বোমা বন্দুক উদ্ধার হতো না। সক্রিয়ভাবে যদি এরা কাজ না করতো, যেদিন আমার ব্যাগকে বোম চার্জ হয়েছিল, গুলি হয়েছিল, আমি মরেই যেত। সক্রিয়ভাবে কাজ না করতো তাহলে ফাইজুল ইসলাম যদি মারা হয়ে যেত বলে আসছে। আমাদের একটাই উদ্দেশ্য, একটাই, ভাঙড় বলি, ক্যানিং বলি, সর্বত্র যদি কোনো সমাজবিরোধী কার্যকলাপ কোথাও পাওয়া যায়, তার বিরুদ্ধে প্রশাসনিক অ্যাকশন হোক এবং একেবারে বাড়ি বাড়ি তল্লাশি চালানো হোক, যেখান থেকে বোমা, গুলি, বারুদ এগুলো উদ্ধার করা হোক। এটাই হচ্ছে আমার মূল বিষয়। এত বোমা গুলি কোথা থেকে আসে? দেখুন, আমার কাছে এও খবর আছে, র মেটেরিয়াল নিয়ে আসা হচ্ছে ভাঙড়ের কোনো একটা জায়গা থেকে, সেখান থেকে সেগুলো হামার দিয়ে গুঁড়ো করে সেইগুলোকে আশেপাশের বিধানসভাতেও সাপ্লাই দেওয়া হচ্ছে। তাতে আমডাহাতে যাচ্ছে, দেগঙ্গাতে যাচ্ছে, মিনাখাতে যাচ্ছে। আমি একদম সূত্র মারফত একেবারে সঠিক খবর পেয়েছি। যে খবর পেয়েছি, খবরের নাম হয়তো আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু আমাদের কাছে যে খবর আছে সঠিক খবর আছে। এসআইয়ের যে অনেক নাম এখন বাদ করার মুখে, চূড়ান্ত তালিকা একটা কমিশন কয়েকদিন আগে দিয়েছে, সেক্ষেত্রে কতটা প্রভাব পড়তে চলেছে আমার? দেখুন, আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। যেমন আমার ভাঙড় বিধানসভাতে 25,000 নাম ইলেকশন কমিশন পরিকল্পনা করে বাদ দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছিল।
ক্যানিং পূর্ব বিধানসভায় 35,000, আর গোটা রাজ্যে প্রায় 62 লাখ। আমি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাবো, প্রধান বিচারপতি সহ তার বিচার বেঞ্চকে, যদি তিনি এই সাবজুডিস ম্যাটারটা না যুক্ত করতেন, যদি বিচারকদের দিয়ে এগুলো তদন্ত না করাতেন, তাহলে কিন্তু এই নামগুলো বাদই চলে যেত। কিন্তু আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে যে এই যে ৬২ লক্ষ নাম, বা আমার ভাঙড় বিধানসভায় 25 বা আমার ক্যানিং পূর্ব বিধানসভায় 35, একটা বড় অংশের মানুষ তারা ভোটাধিকার পাবে, এটা আমার আত্মবিশ্বাস। কারণ ইলেকশন কমিশনের প্রতি মানুষের যেমন আস্থা নেই, দেশের সর্বোচ্চ আদালতেরও আস্থা নেই। যার কারণে স্বাধীনতার পর এই সর্বপ্রথম এসআইআর এর যে তদন্তভার বলি, ভেরিফিকেশন বলি, সেগুলো বিচারকদের উপরে ন্যস্ত করেছে। এটা একটা ইতিহাস। আমি তার জন্য সর্বোচ্চ আদালতকে আমি ধন্যবাদ, অভিনন্দন জানাই। এখনো ভোটের দিন ঘোষণা হয়নি, তার আগে বলা যেতে পারে রাজ্যের বিভিন্ন বিধানসভায়, এমনকি দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কয়েকটা বিধানসভা কেন্দ্র বাহিনী চলে এসেছে। মানে এখানে কি বলবেন? আমি এটাকে ওয়েলকাম জানাচ্ছি। প্রত্যেকটা বাড়ি বাড়িতে আমার মনে হয় শুধুমাত্র ওই রুট মার্চ করে হবে না। আমি বলছি প্রত্যেকটা বাড়ির সামনে অন্তত 2জন করে সেন্ট্রাল ফোর্স বসিয়ে দিক, তাতে করে সেই ওনারা নিরাপত্তার কথা বলছেন যে সাধারণ মানুষের, বিজেপি যেমন বলছে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই, তাহলে প্রত্যেকটা মানুষের তার ফ্যামিলি যারা আছে তাদের নিরাপত্তার ব্যবস্থা হবে। তাহলে এরপরে আর কোনো রকম হেরে যাওয়ার পর আর কোনো বলতে পারবে না রিগিং হয়েছে, ছাপ্পা হয়েছে, কি সাধারণ মানুষের নিরাপত্তা নেই, যেটা আজকে শুভেন্দু অধিকারীরা বলছে। সেই কারণে আমি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 2জন করে সেন্ট্রাল ফোর্স অন্তত তাদের বাড়ির সামনে 24 ঘন্টা বসে থাক। এটা আমি সেন্ট্রাল ইলেকশন কমিশনকে এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ করবো, এবং বুথে বুথে 2টো বা 4টে দিয়ে হবে না, অন্তত মিনিমাম এক কোম্পানি করে অন্তত ফোর্স অন্তত প্রতিটা বুথে দেওয়া হোক। কারণ কেন্দ্রে তো ফোর্সের অভাব নেই, প্রচুর ফোর্স আছে, এইটা করা হোক বলে মনে করি। আর শুভেন্দু অধিকারীকে বলি, উনি সারা বছর ধরে চিৎকার চেঁচামেচি করছে সেন্ট্রাল ফোর্স নিয়ে। সেন্ট্রাল ফোর্সের উপরে কি কোনো রাস্তা চলে গেল যার জন্য রথযাত্রা, পরিবর্তন যাত্রা করতে হলো দিল্লি, অমিত শাহ, নাড্ডা সাহেব, আবার নতুন যে সভাপতি হয়েছে, বড় বড় মন্ত্রীদের নিয়ে এসে এরপরে পরিবর্তন যাত্রা করতে হবে? মানুষের প্রতি আস্থা নেই। ওনাকে বুঝতে হবে, শুভেন্দুকে প্রথমেই বুঝতে হবে যে এটা গুজরাট বা এটা রাজস্থান বা এটা হরিয়ানা বা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ নয়, এটা হচ্ছে পশ্চিমবাংলা। এখানে এভাবে হিন্দু মুসলমানকে ভাগ করা যাবে না, এভাবে হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন করে দাঙ্গা বাঁধানো যাবে না। আপনি যতই পরিবর্তন করুন কোনো লাভ হবে না। পরিবর্তন তো বিজেপিতে উনি করে দিয়েছেন, পুরানো বিজেপির যারা নেতা ছিল তাদেরকে পরিবর্তন করে এই হোমো যারা, মানে হোমো বলতে যারা নতুন করে দলে ঢুকেছে আর কি, তারাই এখন পুরো বিজেপি রাজটা কাঁধে নিয়েছে। আর পুরানো দিলীপ ঘোষের মতো লোকেরা, সায়ন্তন বসুর মতো লোকেরা যারা একটা সময় চুটিয়ে বিজেপিটা করতো, আজকে তাদের কোনো অস্তিত্ব নেই। ফলে পরিবর্তন অলরেডি বিজেপিতে হয়ে গেছে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, পাশে আছেন, উন্নয়নের পাশে আছেন। যতই পরিবর্তন করুক, আবার চতুর্থবার যতই করো কলকাঠি, চতুর্থবারে আবার নবান্নে হওয়াই করবে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি। বাংলাদেশ সাথে আইসিএমের যে সম্ভাবনা প্রবল, এই জায়গায় দাঁড়িয়ে জোট যদি হয় তা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এদের কোন দিন জোটটা ছিল না? 2021-এ জোট ছিল না? জোট কেন? আমরা তো একটু অবাক হয়েছিলাম সেদিন, যেদিন ব্রিগেডের সভা হয়। অদিত চৌধুরী তখন বিরোধী দলনেতা কংগ্রেসের, তিনি বক্তব্য রাখছেন। সিপিএম এর মোহাম্মদ সেলিম যখন আব্বাস সিদ্দিকী মঞ্চে উঠল, অদিত চৌধুরীর মতো একটা রাষ্ট্রীয় নেতাকে বক্তব্য থামিয়ে দিয়েছিল। এদের কে কার সঙ্গে কোলাকুলি করবে, চাপটাচাপটি করবে, পাঁজাবাজি করবে, তৃণমূল কংগ্রেস এসব কোনো গুরুত্ব দেয় না। তৃণমূল কংগ্রেস
গুরুত্ব দেয় মানুষকে, মানুষই হলো গণদেবতা। এই গণদেবতা যদি তৃণমূল কংগ্রেসের পাশে থাকে, কে কার সঙ্গে গেল আর কে কার সঙ্গে থাকলো, এটা কিছু আসে না। হুমায়ুন কবির ক্যানিং পূর্বতে প্রাথমিক পরীক্ষা দিয়ে করেছিল। দেখো, হুমায়ুন আমার বন্ধু লোক, ওকে সরাসরি এসে ক্যানিং পূর্বে দাঁড়াতে বলবো, ওকে কন্টেস্ট করতে বলবো, আমি ওকে ওয়েলকাম করছি। দেখুন, মুখে কিছু মানুষ আছে বাক্যবিদ, এই বাক্যবিদদের কাজ কি জানেন? এরা মুখে বেশি কথা বলে। এই যেমন শুভেন্দু অধিকারী, নওশাদ সিদ্দিকী, এই হুমায়ুনের মতো লোকেরা, এরা হচ্ছে বাক্যবিদ। এরা কাজের কাজ কিছু করতে পারে না। ফলে এই হুমায়ুনকে বলবো, ভাই তুমি এসে আমার বিধানসভাতে দাঁড়াও। এই পাগল ছাগল দিয়ে লাভ নেই, কেন তাতে জামানত জব্দ হবে, নিজের ইমেজটা নষ্ট হবে। সাধারণ কোনো মানুষকে, হুমায়ুনকে বলবো, শুভেন্দুকে বলবো এবং নওশাদকে বলবো, ওনার ভাইটা আব্বাসটাকে যেন আমার বিধানসভাতে দেয়। এই তিনজনকে আমি এখন থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আরেকজন আছেন, তিনি এখন তো মিথ্যা কথার প্রতিযোগিতা করছেন, তুহা ভাই, ওনাকে বলবো যে ওনাকে খুব ভোটে দাঁড়ানোর ইচ্ছা। উনি যেভাবে বিজেপির দালালি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুৎসা করছেন, অপপ্রচার করছেন, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তো ওনাকে একটা অনুরোধ করবো যে ওনার যদি ইচ্ছা থাকে, আঙুল বা ক্যানিং একটা জায়গা থাকবে, তবে আমি বলবো বাপের ব্যাপারে বুকের পাঞ্জা আছে। শুধু খালি ইউটিউবারদের ডেকে 5,000, 10,000, 50,000 করে টাকা দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা খবর না রটিয়ে সরাসরি কন্টেস্ট করলে আমি সবচেয়ে বেশি আনন্দিত হব আমি, আর বাংলার সংখ্যালঘু মুসলমানরাও আনন্দিত হবে। কত গ্রহণযোগ্যতা আছে সেটা আগামী দিনে প্রমাণ। বোঝাই যাচ্ছে দক্ষিণ 24 পরগনা যে 31টা বিধানসভা আছে, 31টাই এবারে তারা জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি সে ফুরফুরা শরীফের তোহা সিদ্দিকী হোক বা নওশাদ সিদ্দিক বা আব্বাস সিদ্দিক বা হুমায়ুন কবির, যতই তারা এসে ক্যানিং পূর্বতে বা ভাঙড়ের প্রার্থী হোক, তারপরেও তৃণমূল কংগ্রেস জিতবে, এটাই কিন্তু শওকত মোল্লা দাবি করলেন। সব মিলে বলা যেতে পারে 26-এর ভোটের আগে তৃণমূল কংগ্রেস যে ময়দানে নেমে পড়েছে রাজনীতিভাবে, এবং 26-এর ভোটে যে 31টা বিধানসভা তারা জিততে চলেছে, সেটাও কিন্তু পরিষ্কার জানালেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ক্যামেরুল্লাহ আমিন, নিয়ামুদ্দিনের সঙ্গে প্রসেনজিৎ সর্দার, জি 24 ঘন্টা, ভাঙড়।